ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বের বিভিন্ন রূপ। গান্ধীজি বলেছেন যে একজন সত্যাগ্রহী বিভিন্নভাবে সত্যাগ্রহ আন্দোলনকে সংগঠিত করবেন। গান্ধীজির সত্যাগ্রহের বিভিন্ন রূপের আমরা প্রথমেই যে রূপটার কথা উল্লেখ করব সেটি হলো অসহযোগ, অসহযোগ, নন কপারেশন। অসহযোগ এটা গান্ধীজির সত্যাগ্রহের একটা পদ্ধতি। অসহযোগ বা নন কোঅপারেশন এটা শক্তিশালী এবং বিশুদ্ধ পদ্ধতি। এই অসহযোগের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। অসহযোগিতার মধ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। সত্যাগ্রহী অসহযোগিতার মাধ্যমে কোনো সময় বিদ্বেষ মনোভাব প্রকাশ করবেন না। সত্যাগ্রহী প্রেম ভালোবাসার দ্বারা উদ্বুদ্ধ হবেন। সত্যাগ্রহী একটা এমন আন্দোলন, এমন একটা বিষয় যেটা পৌঁছানো দরকার সত্যাগ্রহীকে, সেটা পৌঁছাতে গেলে অসহযোগিতা করতে হবে। এই অসহযোগিতা এটা কিন্তু হিংসার যে পথ, বিদ্বেষের যে পথ, তার থেকে অনেক বেশি শক্তিশালী। এটা একটা প্রতিরোধের ব্যাপার। প্রতিরোধ করা যাবে অসহযোগিতার মধ্য দিয়ে। এটা অত্যন্ত অ্যাক্টিভ, এটা সক্রিয়, এটা নিষ্ক্রিয় নয়। ভালোর সঙ্গে সহযোগিতা করতে হবে, গান্ধীজি এ কথা বলেছেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতবর্ষের মানুষের অভাব অভিযোগ, আবেদন নিবেদনকে গুরুত্ব দিচ্ছে না। কংগ্রেসের যে আবেদন নিবেদনের নীতি, তাকে ব্রিটিশ সরকার গুরুত্ব দেয়নি। কংগ্রেসের মধ্যে চরমপন্থীদের যে চরম সংগ্রামশীল জাতীয়তাবাদের ভিত্তিতে ব্রিটিশ সরকারের কাছে যে সমস্ত দাবি তুলে ধরেছেন, সেই দাবিকেও ব্রিটিশ সরকার কোনো গুরুত্ব দিচ্ছেন না। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ব্রিটিশ সরকার ঘটিয়েছেন। ব্রিটিশ সরকার স্বায়ত্তশাসন দেওয়ার কথা দিয়েছিল প্রথম মহাযুদ্ধে। ভারতবর্ষের মানুষ যদি ব্রিটিশ সরকারকে সমর্থন করে তাহলে ভারতবাসীকে স্বায়ত্তশাসনের অধিকার দেবে, কিন্তু তার পরিবর্তে 1919 সালে কুখ্যাত রাওলাট আইন পাশ করে বিনা বিচারে আটক করেছে। ভারতের সংগ্রামী আন্দোলন বিপ্লবীদের দমন করবার জন্যে এই বিনা বিচারে আটক আইন পাশ করেছে এবং প্রয়োগ করেছে। তার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে মিটিং হলে সেখানে হত্যাকাণ্ড চালিয়েছে। তবে চালিয়েছে। এই সবগুলোকে বন্ধ করতে গেলে ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করতে হবে, খারাপকে অসহযোগিতা করতে হবে। খারাপকে অসহযোগিতা করলে কি হবে? অন্যায়কারী এবং খারাপ যে, তার হৃদয়ের পরিবর্তন ঘটবে, তার মনের পরিবর্তন ঘটবে, তখন সে অন্যায় থেকে বিরত হবে। এইভাবে তিনি অসহযোগিতার কথা বলেছেন, নন কোঅপারেট করার কথা বলেছেন। গান্ধীজি বলেছেন যে সরকারি যে খেতাব দিচ্ছে, সেই খেতাব ত্যাগ করতে হবে। তোমরা এটা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে খেতাব দিয়েছিলেন, সেই খেতাবকে প্রত্যাখ্যান করেছেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসাবে। তাই গান্ধীজি বলছেন যে খেতাব বর্জন করতে হবে। সরকারি যে চাকরি, এ চাকরি হলো ব্রিটিশ সরকারের দেওয়া চাকরি, এই চাকরি ছেড়ে দিতে হবে। সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ সরকার ভারতবর্ষে চলছে, তার উপনিবেশিক সরকার চলছে, এই সরকারের দ্বারা তৈরি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক চাকরি করেন তাদের চাকরি ছেড়ে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছে তাদেরকে সেই পড়া ত্যাগ করতে হবে। এইগুলির মধ্য দিয়ে অসহযোগিতার কথা গান্ধীজি বলেছেন। গান্ধীজি 1925 সালে তিনি ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে এই অসহযোগিতার কথা উল্লেখ করেছেন এবং ভারতবাসীকে
জাতীয় কংগ্রেসের নেতৃত্বে অসহযোগিতার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। গান্ধীজির সত্যাগ্রহের প্রথম রূপ হচ্ছে অসহযোগ, নন কোঅপারেশন বা নন কোঅপারেট করা, এটা আমরা আলোচনা করলাম। এবার 2 নম্বর হচ্ছে আইন অমান্য, সিভিল ডিসওবিডিয়েন্স। ওবিডিয়েন্স মানে মান্য করা, সিভিল ডিসওবিডিয়েন্স মানে কি জনগণ ভারতের ব্রিটিশ সরকারের আইনকে অমান্য করবে। এটা একটা শক্তিশালী সাংবিধানিক পদ্ধতি, আইন অমান্য করা। আইন মেনে চলা, গান্ধীজি বলেছেন আইন মেনে চলা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। ভারত পরাধীন দেশ, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, ব্রিটিশ সরকার শাসন করছে, তার তৈরি আইন ভারতের উপর প্রয়োগ হচ্ছে, এই আইন মান্য করা ভারতবাসীর কর্তব্য। কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষের উপর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি অন্যায় করে যাবে, অসাম্য নীতি চালিয়ে যাবে, আইনের ক্ষেত্রে বৈষম্য, বিচারের ক্ষেত্রে বৈষম্য, এগুলো করবে ব্রিটিশ সরকার, আর ভারতবর্ষের মানুষ সেটাকে মেনে নেবে, তার প্রতিবাদ করবে না, এটা কখনো নয়। গান্ধীজি বলেছেন আইন অমান্য করা নাগরিকের একটা সাংবিধানিক অধিকার, এটা বিশুদ্ধ বিজ্ঞানসম্মত একটা প্রতিবাদ। ল অন্যায় করলে, ল বা আইন অসাম্য হলে তার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ লড়াই করতে পারবে, প্রতিবাদ করতে পারবে। এই লড়াই হচ্ছে অহিংসার পথে লড়াই, এই লড়াই কখনো হিংসার পথে নয়। ল অমান্য করলে, আইনকে অমান্য করলে শাস্তি পেতে হবে, দণ্ড পেতে হবে। সত্যাগ্রহী সে ব্যাপারে মাথা নত করে মেনে নিবে। সত্যাগ্রহী প্রতিবাদ করতে গিয়েছে, আইন তার উপরে অবিচার করছে, সেটা মেনে নিবে। মেনে নেওয়া সত্ত্বেও কিন্তু তার পথ থেকে সরে আসবে না। গান্ধীজি বলেছেন যে এই যে আইন অমান্য, এটা 2 রকমের হতে পারে, একটা হচ্ছে আক্রমণাত্মক, আর একটা হচ্ছে আত্মরক্ষামূলক। গান্ধীজি বলছেন যে আক্রমণাত্মক যে আইন অমান্য, এটা অহিংসা উপায়ে করতে হবে, অহিংসা পথে করতে হবে। আক্রমণাত্মক যে আইন অমান্য, এটা কখনোই হিংসার পথে হবে না, এটা অহিংসার পথে হবে। আর ব্যক্তিগত মর্যাদা বা মানুষের মর্যাদাকর যে আইন, সেটা হলো আত্মরক্ষামূলক আইন অমান্য। তার মানে গান্ধীজি বলছেন যে অহিংসার মাধ্যমে আইনের অন্যায়, অসাম্য নীতির বিরোধিতা করবে সত্যাগ্রহীরা, আর পাশাপাশি সত্যাগ্রহীদের কোনো অসম্মান হলে, মর্যাদাহানি হলে আইন অমান্য করবে। এই আইন অমান্যটা হলো আত্মরক্ষামূলক আইন অমান্য। গান্ধীজি আইন অমান্য আন্দোলন করবার যে অধিকার আছে নাগরিকদের, ভারতবাসীর আছে, সত্যাগ্রহীদের আছে, সে কথা 1921 সালে ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে আলোচনা করেছেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে সত্যাগ্রহের রূপ, একটা প্রকারভেদ, অনশন করা, ফাস্টিং। সত্যাগ্রহীরা শেষ অস্ত্র হিসাবে অনশন করবে। এই অনশন হচ্ছে 2 রকমের হতে পারে, স্বার্থযুক্ত অনশন আর স্বার্থহীন অনশন, এই 2 রকমের হতে পারে। স্বার্থযুক্ত অনশন কি? স্বার্থযুক্ত অনশন হলো যে স্বার্থযুক্ত অনশনের ক্ষেত্রে সত্যাগ্রহী কোনো সময় নতি স্বীকার করবে না, মাথা নত করবে না, সে অনশন চালিয়ে যাবে। এটা আত্মিক কর্ম উদ্যোগ। অনশন করা কি আত্মিক কর্ম উদ্যোগ, নিজের সততাকে প্রতিষ্ঠিত করবার জন্যে, নিজের অহিংস নীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য, নিজেকে সত্যে পৌঁছানোর জন্যে সে কি করবে? সে কিন্তু অনশন করবে, নিজেকে পরিশুদ্ধ করবে। এই যে আত্মিক কর্ম অর্থাৎ অনশন, এই যেটা হলো আত্মনিগ্রহের কথা গান্ধীজি বলেছেন, সেলফ সাফারিংয়ের কথা বলেছেন। সেই সেলফ সাফারিংয়ের একটা অস্ত্র হলো অনশন। অনশন হচ্ছে গডের জন্য অনশন করবে, গডের প্রতি
নিজেকে নিবেদিত করার একটা বিষয় হলো অনশন, ফাস্টিং। একটা এমন একটা বিষয়, এটা 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 আমৃত্যু পর্যন্ত এই অনশন করতে পারে মানুষ সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্যে। তাই গান্ধীজি বলছেন যে অনশন হচ্ছে শেষ অস্ত্র। তাই আমরা লক্ষ্য করব যে গান্ধীজি বিভিন্ন সময় অনশন শুরু করেছেন আন্দোলন করবার জন্যে, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির মনের পরিবর্তন করবার জন্যে। গান্ধীজির যে চিন্তাভাবনা, তার যে ইডিওলজি, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি একাধিকবার অনশন করেছেন। আর সত্যাগ্রহীদের তিনি পরামর্শ দিয়েছেন, যারা সত্যাগ্রহী হবেন তারা অনশন শুরু করবেন। আমরা দেখি অনেক সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে বিভিন্ন ক্ষেত্রে অনশনের পথ নেয় আন্দোলনকারীরা। 4 নাম্বার পিকেটিং। পিকেটিংটা কি? ভারতবর্ষের মানুষ বস্ত্র ব্যবহার করে ব্রিটেনের তৈরি বস্ত্র। তার আগে ভারতবর্ষে বস্ত্র শিল্পে উন্নত ছিল, বস্ত্র ব্যবহার করত ভারতীয়দের বস্ত্র। কিন্তু ভারতীয়দের বস্ত্র অল্প সময়ে বেশি উৎপাদন হতো না। হাতে এই বস্ত্র তৈরি হতো তাঁত এবং চরকায় সুতো কেটে। কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে, সেখানে শিল্পে প্রচুর পরিমাণে দ্রব্য, মসৃণ দ্রব্য ব্যবহার হচ্ছে, সেগুলো ভারতবর্ষের মানুষ ব্যবহার করছে। এই বস্ত্র, গান্ধীজি বলছেন যে এই বস্ত্র ব্যবহার বন্ধ করতে হবে। আমরা এটা লক্ষ্য করেছি স্বদেশী আন্দোলন 1905 সালে লর্ড কার্জন যখন বাংলার হিন্দু মুসলমানের মধ্যে যে একতা ছিল, সেই একতাকে নষ্ট করবার জন্যে, বাংলা তথা ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে দ্বিখণ্ডিত করবার জন্যে, হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করবার জন্যে বাংলাকে ভাগ করেছিলেন। তার প্রতিবাদে তখন স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল। আর একটা হয়েছিল বয়কট আন্দোলন। ঠিক অনুরূপ গান্ধীজি তার আদর্শে বলেছেন যে, তার সত্যাগ্রহে আন্দোলনের উল্লেখ করেছেন যে বিদেশি দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে, বিদেশি মাদক দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে। বিদেশি মাদক দ্রব্য ব্যবহার করার ফলে ভারতবর্ষের মানুষের যে মরালিটি, সেটা নষ্ট করছে, মরাল ক্যারেক্টারকে নষ্ট করছে তারা পরিকল্পিতভাবে। তাই এই পিকেটিংয়ের মধ্য দিয়ে ক্রেতাকে যেমন বোঝানো যাবে, ক্রেতাকে বিদেশি দ্রব্য কেনা থেকে বিরত করা যাবে, তেমনি পিকেটিংয়ের মাধ্যমে ভারতবর্ষের মানুষকে দেশীয় দ্রব্য, বস্ত্র ব্যবহারের ক্ষেত্রে উৎসাহ দেওয়া যাবে। আর যারা নেশাকারী, তাদের হৃদয়ের পরিবর্তন করা যাবে, তাদের মনের পরিবর্তন করা যাবে। এইভাবে গান্ধীজি পিকেটিংয়ের মাধ্যমে সত্যাগ্রহীকে আন্দোলন করবার পরামর্শ দিয়েছেন। আর সত্যাগ্রহী আন্দোলনের একটা অস্ত্র হিসাবে পিকেটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সত্যাগ্রহের একটা রূপ। 5 নাম্বার গঠনমূলক কর্মসূচি, কনস্ট্রাকটিভ প্রোগ্রামস। গান্ধীজি বলেছেন যে সত্যাগ্রহী আন্দোলন করবে, শুধু বিদেশি দ্রব্য বয়কট করবে না, শুধু বিদেশি স্কুল কলেজ বয়কট করবে না, শুধু শুধু বিদেশি চাকরি ছাড়বে না, তার জন্যে ভারতীয়দের মধ্যে যাতে স্কুল কলেজ বেশি তৈরি হয় ভারতীয়দের উদ্যোগে, সেখানে পঠন পাঠন হবে, সেখানে চাকরি হবে। বিদেশি দ্রব্য যেমন ত্যাগ করতে হবে, সেই ঘাটতি পূরণের জন্যে, চাহিদা পূরণের জন্য দেশীয় দ্রব্য তৈরি করতে হবে। এরকম গঠনমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। বিদেশের স্কুল যেমন ত্যাগ করতে হবে, তেমনি দেশীয় স্কুল কলেজ তৈরি করতে হবে। তাহলে এই গঠনমূলক হচ্ছে সত্যাগ্রহের একটা ইতিবাচক দিক, একটা পজিটিভ দিক। এটা এখানে নেতিবাচক দিক নয়। গান্ধীজি কথা বলেছেন বয়কটের পাশাপাশি স্বদেশী, বয়কটের পাশাপাশি স্বদেশী দ্রব্য ব্যবহার, দ্রব্য তৈরি, স্কুল কলেজ ত্যাগের পাশাপাশি ভারতীয়দের উদ্যোগে স্কুল কলেজ তৈরি করা, শিক্ষা বিস্তার করা এবং এবং কর্ম উদ্যোগ, ভারতীয় বেকার সমস্যার সমাধানের জন্যে বস্ত্র শিল্পের উন্নতি, চরকায় সুতো কাটা, এই সমস্তগুলির উপর গান্ধীজি গুরুত্ব দিয়েছিলেন। সত্যাগ্রহ আন্দোলনের বা সত্যাগ্রহের একটা রূপ হচ্ছে গঠনমূলক কর্মসূচি। 6 নাম্বার হচ্ছে অন্যান্য রূপ।
অন্যান্য রূপ বা পদ্ধতি, আদার্স মেথডস কি, একটা এই অন্যান্য যে সত্যাগ্রহের রূপ রয়েছে সেটা বিভিন্ন রকমের হতে পারে। ১ নাম্বার হলো আলাপ আলোচনা, ডিসকাশন। এটা গুরুত্বপূর্ণ। সত্যাগ্রহী আলাপ আলোচনা করবে, বিরোধী পক্ষের সঙ্গে, প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করবেন। ২ আবেদন নিবেদন করবেন। ভারতবর্ষের মানুষের অনেক অভাব আছে, রাজনৈতিক ক্ষেত্রে সংকট আছে, সে বিষয়ে আবেদন করবেন। ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক সংকট আছে, সে ব্যাপারে আবেদন করবেন ভারতবর্ষের সত্যাগ্রহীরা। ভারতবর্ষের প্রয়োজনে এই সত্যাগ্রহীরা শুধু আবেদন নিবেদন নয়, চরমপত্র লিখে ব্রিটিশ সরকারের কাছে জমা দিবে। ৩ আর্থিক বয়কট। আর্থিক বয়কট মানে কি? বিদেশের তৈরি স্কুলে যারা চাকরি করেন তারা সেই চাকরি ছেড়ে দেবেন। অফিস আদালতে ব্রিটিশ সরকারের তৈরি আদালত, সেখানে চাকরি ছেড়ে দিবেন। যে কোনো অফিসের চাকরি ছেড়ে দিবেন। আর যে কোনো দ্রব্য বয়কট করবেন, সেখানে ভারতীয় দ্রব্য তৈরি করা হবে এবং বিক্রি করা হবে। এরই মধ্য দিয়ে অর্থনৈতিক বয়কট। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতবর্ষে দ্রব্য বিক্রি করে যে অর্থ হতো, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতে যে বড় বড় সরকারি চাকরিগুলো, তাদের লোক পোস্টিং থাকতো, তাদের বেতন এবং তারা ব্যবসা করে যে পয়সা পেত তা ইংল্যান্ডে নিয়ে যেত। একে বলা হয় অর্থনৈতিক নিষ্ক্রমণ। ভারতবর্ষ থেকে অর্থ ইংল্যান্ডে চলে যেত। এই জায়গাটা সত্যাগ্রহীরা অর্থনৈতিক দিক থেকে বয়কট করলে বন্ধ হবে। ৪ নাম্বার সক্রিয় প্রচারমূলক সভা সমিতি। সক্রিয় হতে হবে সত্যাগ্রহীকে, বসে থাকলে হবে না। সুতরাং সক্রিয়ভাবে সভা করবেন, মানুষকে বোঝাবেন, মিটিং করবেন, মিছিল করবেন, বিক্ষোভ দেখাবেন শান্তিপূর্ণভাবে, অহিংসা পথে। ৫ নাম্বার হচ্ছে প্রয়োজনে গান্ধীজি বলছেন একটা প্যারালাল গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার একটা আছে, তার পাশাপাশি ভারতীয়রা সরকার তৈরি করবে। এইভাবে সত্যাগ্রহী আন্দোলন পরিচালনা হবে। তাই গান্ধীজির যে সত্যাগ্রহের বিভিন্ন রূপ তা আমরা মেন ৬টা পয়েন্টে আলোচনা করলাম। ১ নাম্বার পয়েন্ট হচ্ছে অসহযোগ, নন কোঅপারেশন। ২ নাম্বার হচ্ছে আইন অমান্য, সিভিল ডিসওবিডিয়েন্স। ৩ নাম্বার হচ্ছে ফাস্টিং বা অনশন। ৪ নাম্বার হচ্ছে পিকেটিং, তোমার মিছিল, মিটিং, প্রচার ইত্যাদি। আর পিকেটিংয়ের ক্ষেত্রে নারীদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেছেন গান্ধীজি। ৫ নাম্বার হচ্ছে গঠনমূলক কর্মসূচি। শুধু নেগেটিভ কাজ করলেই হবে না, তার পাশাপাশি পজিটিভ ভাবতে হবে। ভারতীয়দের বস্ত্র উৎপাদনের উপর গুরুত্ব আরোপ, ভারতের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ইত্যাদি। ৬ নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের সত্যাগ্রহ, পারস্পরিক আলাপ আলোচনা, আবেদন করা, নিবেদন করা, প্রয়োজনে চরমপত্র দেওয়া, অর্থনৈতিক বয়কট, আর হলো সক্রিয়ভাবে প্রচার করা, মিটিং মিছিল করা। ৫ নম্বর হচ্ছে প্রয়োজনে বিকল্প সরকার গঠন করা। এই মেনলি আমরা ৬টা পয়েন্টে, আর ৬টা পয়েন্টের এখানে আর ৫টা পয়েন্টে আলোচনা করলাম। ভিডিও ভালো করে দেখবে। এরপরের ভিডিও আমি গান্ধীজির উপরই দেব। সত্যাগ্রহেরই একটা সত্যাগ্রহী কীভাবে আচরণ করবে, তার তার পার্টির সদস্য হিসাবে কীভাবে আচরণ করবে, ব্যক্তিগত জীবনে কীভাবে আচরণ করবেন, হ্যাঁ, এই সমস্তগুলো পরের ভিডিওতে আমি দেব। এই বলে এখন আমি আলোচনা শেষ করলাম।